আন্দোলনে গতি আনতে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বিএনপি। জেলাভিত্তিক জনসভার পাশাপাশি এবার সিনিয়র নেতাদের সাথে ধারাবাহিক বৈঠক করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই অংশ হিসেবে আগামীকাল সোমবার উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 13 নভেম্বর বৈঠক করবেন দলের স্থায়ী কমিটির সঙ্গে। ডিসেম্বর জানুয়ারিতে আন্দোলন জোরদার করতে চায় বিএনপি। সেই লক্ষ্যে জনসভা গণসংযোগ করে যাচ্ছে দলটি। এবার সাংগঠনিক তৎপরতার অংশ হিসেবে সিনিয়র নেতাদের সাথে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 10 তারিখে আছে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সাথে মাননীয় চেয়ারপারসনের বৈঠক। 11 তারিখে আছে নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকদের সাথে মাননীয় চেয়ারপারসনের বৈঠক, এবং 13 তারিখে আছে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। এগুলো আরো বেশি করে হওয়া উচিত, রেগুলার বেসিসে হওয়া উচিত। সেই দিক থেকেই এইভাবে আলোচনার ব্যবস্থা করা হয়েছে এবং আগামী দিনের কর্মসূচি এই মত বিনিময় আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার অংশ হিসাবেই এই মত বিনিময় করা হচ্ছে। দলটির নেতারা বলছেন, এইসব বৈঠকে আন্দোলনের গতি, প্রকৃতি এবং কৌশল সম্পর্কে চেয়ারপারসনের কাছে নিজেদের মতামত জানাবেন তারা। ভবিষ্যতে সাফল্য অর্জনের জন্য দলের শীর্ষ নেতৃবৃন্দের পরামর্শ নেবেন বেগম জিয়া। সেই কারণেই আগামী 3টি দিন তিনি স্থির করেছেন, সেখানে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি প্রদানের জন্য, সেটাই এর মূল কাজ এবং এই মতামতের ভিত্তিতেই এটা করা হবে বলে আমি বিশ্বাস করি। ডিসেম্বরে জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের কথা শোনা যাচ্ছে। এরপর জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে খালেদা জিয়া বৈঠক করবেন বলেও জানা গেছে। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির রাজনীতি বিক্ষোভ কর্মসূচি এবং এই বিষয়ে সরকারের অবস্থান নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত এই মুহূর্তে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আমি প্রথমেই জনাব রফিকুল ইসলাম মিয়া আপনার কাছে জানতে চাইব, আপনি সুস্থ আছেন? আপনার চোখের এখানে একটু ব্যান্ডেজ দেখতে পাচ্ছি। আজকে আমার চোখের অপারেশন হয়েছে, কিন্তু তবুও আপনারা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করছেন বলে আমি যোগদান করছি। জি, আপনার অনেক সুস্থতা কামনা করি। আপনাদের আজকে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ছিল, এই কর্মসূচিতে আপনার দলের নেতা কর্মীরা সব ঠিকমতো অংশ নিতে পেরেছেন বা কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কিনা সেটা আমরা একটু জানতে চাইছিলাম আপনার কাছে, জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ঢাকার প্রত্যেকটি থানাতে এই কর্মসূচি চেষ্টা করলে পুলিশ বাধা প্রদান করেছে এবং কর্মসূচি করতে দেয় নাই। আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সি যেটা পল্লবী, সেখানে বেশ কয়েকশো লোক প্রত্যেকেই অংশগ্রহণ করেছিল মিছিল আমাদের পার্টি অফিস থেকে, এবং কয়েক মিনিট পরেই পুলিশ এসে অনেকগুলি গাড়ি নিয়ে এসে দুই দিক দিয়ে তাদেরকে ঘেরাও করে ফেলে এবং ছত্রভঙ্গ করে দেয়। এবং সবগুলি থানা থেকে আমরা যা খবর পেয়েছি, একদিকে আপনারা জানেন যে গতকাল এর আগে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে জনসভা করার জন্য অনুমতি সরকার দেয় নাই, পুলিশ দেয় নাই, পুলিশ বাধা প্রদান করেছে। অতঃপর যখন এই বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সেইটাও করতে দেয় নাই। গণতান্ত্রিক কোনো কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে সুষ্ঠুভাবে করার জন্য সুযোগ এটা দিচ্ছে না, যেটা আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই কোনো অধিকার দেওয়া হচ্ছে না। পুলিশ জোর করে, বিশেষ করে অস্ত্রের ভয় দেখিয়ে, গুলি করে এই সমস্ত কর্মসূচি থেকে আমাদেরকে বারণ করার জন্য সার্বিক প্রচেষ্টা চালাচ্ছে। এটা সুস্থ গণতন্ত্র বিকাশের পথে এবং বিশেষ করে পার্লামেন্টারি ডেমোক্রেসি বিকাশের পক্ষে সম্পূর্ণ বাধার সৃষ্টি করছে। আপনারা জানেন যে নির্বাচনবিহীন একটা সরকার গঠন হয়েছে, 154টা পদে সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছে এবং বিনা ভোটে নির্বাচিত হইয়া জনগণের কোনো ম্যান্ডেট ছাড়া যে সরকার আজকে গঠিত হয়েছে, সেই সরকার বিরোধী দল অস্তিত্ব রাখতে চাচ্ছে না এবং সরকার যে সংসদীয় বিরোধী দল করেছে এটা তাদের নিজেদের তৈরি করা বিরোধী দল, এবং সেই সংসদীয় বিরোধী দলের আপনারা জানেন এমপিরা, তারা বিরোধী দলের এমপিরা মন্ত্রিসভার সদস্য এবং সেই দলের প্রধান যিনি, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার। পৃথিবীর ইতিহাসে, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এরকম দ্বিতীয় ঘটনা কোথাও নাই। আপনি আমাদের সঙ্গে থাকেন, আমি একটু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে জানতে চাইবো যে 7ই নভেম্বর উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। আজও ব্যারিস্টার রফিকুল ইসলামের কাছে যতটুকু খবর আছে এবং আমাদের কাছেও এই বিষয়ে কিছু খবর আছে যে পুলিশের বাধার কারণে অনেকখানে সমাবেশ হতে পারেনি। বিএনপিকে কি কঠোর কর্মসূচির দিকে ঠেলে দিতে চাওয়া হচ্ছে কিনা আসলে, জনাব ইউসুফ হোসেন হুমায়ুন? আপনার অসংখ্য ধন্যবাদ। আমি রফিকুল ইসলামের বক্তব্য শুনেছি আর পুলিশ, আপনার অসংখ্য ধন্যবাদ। আমি রফিকুল ইসলামের বক্তব্য শুনেছি আর পুলিশ
কি কারণে অনুমতি দেয়নি সেটা হয়তো গোয়েন্দার রিপোর্ট থাকতে পারে বা অন্য কারণ থাকতে তারাই বলতে পারবে। তবে আমি মনে করি না যে আজকের যেটা একটু আগে বললেন যে বাধাগ্রস্ত হয়েছে সমাবেশ, এটা বাধাগ্রস্ত হয়েছে তাদের আচরণ যদি গণতান্ত্রিকভাবে হয় তাহলে আমার মনে হয় না এটা কোনো বাধাগ্রস্ত কোনো সময় করার কোনো ইন্টেনশন আমাদের আছে বা কোনো সময় ছিল, কোনো দিন ছিলও না। আমরা গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি, সাংবিধানিক অধিকার আছে তাদের গণতান্ত্রিকভাবে কর্মসূচি দেওয়ার। কিন্তু যদি দেখা যায়, আপনি লক্ষ্য করেছেন বিগত দিনেও আমরা দেখেছি যে শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে সেখান থেকে সহিংসতা হয়েছে। আমরা মূলত জনগণের নাগরিকদের জানমাল এবং তাদের সেফটি কথা চিন্তা করে কাজ করি, কাজে এখানে কোনো অসৎ উদ্দেশ্য বা ডিসঅনেস্টি সেটা আমাদের মধ্যে নাই। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার রফিকুল ইসলাম, আপনি নিশ্চয়ই এই বিষয়ে আরো কিছু যদি যোগ করেন তো করবেন। আমাদের একটি প্রশ্ন ছিল যে খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে দুদকের করা 2টি দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য নতুন তারিখ ঠিক করে দিয়েছে আদালত, যেটি বেগম খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের ভিত্তিতে এটি করা হয়েছে। আদালতের প্রতি কি এতে একটু আপনারা আস্থা বাড়লো কিনা বা আস্থা ফিরে পেলে মানে একটু পুনঃপ্রতিষ্ঠিত হলো কিনা, জনাব রফিকুল ইসলাম মিয়া? এই ব্যাপারটা আপনাদের সকলেরই জানা রয়েছে যে যেই মামলা 2টি করা হয়েছে সেটা চ্যারিটেবল ট্রাস্ট, অরফেনেজ ট্রাস্টের মামলা। এবং আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দেশের প্রধানমন্ত্রী যিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন এবং এই ট্রাস্টের টাকা, চ্যারিটেবল অর্গানাইজেশনের টাকা হয়েছে ওনার স্বামীর নামে, প্রয়াত প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে। এই ট্রাস্টের টাকাটা কিন্তু এখনও রয়েছে। এই টাকাটা কি করে প্রধানমন্ত্রী নিজে, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এবং ওনার স্বামী যিনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, তার সেই অরফেনেজের টাকা আত্মসাৎ করতে পারে, এটাকে কোনো মানুষ বিশ্বাস করতে পারে? আমি তো মনে করি না যে কোন সেন্সিবল মানুষ এটা চিন্তাও করতে পারে। তো এর তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ হাজার হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দায়ের করা, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা 7,350টা মামলা সম্ভবত উইথড্র করেছে। লক্ষ লক্ষ লোক, হত্যাকারী, ষড়যন্ত্রকারী, দুর্নীতিবাজ সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। এই গত 1 বছরে দুদকের কাছে যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে সেই সমস্ত মামলা 1600 মামলা দুদক সার্টিফিকেট দিয়েছে না, ওখানে কোনো দুর্নীতি হয় নাই। এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা চলেছে সেই মামলাগুলি কোনো ভিত্তি নেয়, অসত্য। এবং পার্টিকুলারলি যেই মামলার কথা আপনারা বলছেন, এই মামলার শুনানিতে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম ডিস্ট্রিক্ট কোর্টে। এই বিচারকের সামনেই উনি মামলাটা পুরোপুরি শোনার এক পর্যায়ে তিনি সাগাস কামরায় চলে যান এবং যেই দিন চার্জ ফ্রেম করার কথা ছিল সেটা আমাদের বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন এবং ওনাকে কোনো প্রশ্ন করা হয়। চার্জ ফ্রেম করতে হলে প্রশ্ন করা হয় যে আপনি দোষী কি দোষী না, ওনার মতামত নিতে হয়। সেটুকু না নিয়ে খাস কামরায় বসে তিনি অর্ডার দিয়েছিলেন। যেই অর্ডারের বিরুদ্ধে হাইকোর্টে আমরা আবেদন করছি, অতঃপর এখন সেই হাইকোর্টের আবেদনের পরে সুপ্রিম কোর্টে মামলাটা এখনও আছে, শুনানি চলছে। সুতরাং এতে বিশেষ করে অনেকে বিরোধী দল থেকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই মামলায় যদি কোনো প্রকার ভয় বেগম খালেদা জিয়া না করে থাকে তিনি কোর্টে যান না কেন। আমাদের প্রশ্ন হলো যে যে সমস্ত মামলাগুলি ওনার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে করা হয়েছে সেগুলি উইথড্র না করে আইনকে নিজস্ব পথে যদি গতিতে দেওয়া যেতে পারতো, তার পক্ষেই সম্ভব ছিল এই প্রশ্ন করা। ব্যারিস্টার রফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনার দৃষ্টি আকর্ষণ করব যে যেই প্রসঙ্গটি আসলে ব্যারিস্টার রফিকুল ইসলাম তুললেন এই মামলাটি প্রসঙ্গে এবং অন্যান্য মামলা প্রসঙ্গে, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি, জনাব ইউসুফ হোসেন হুমায়ুন? সর্বপ্রথম আমি বলতে চাই সেটা হলো যে জিয়া অরফেনেজ ট্রাস্টের মামলার উনি যদি পেপারস অ্যান্ড ডকুমেন্ট দেখে থাকেন তাহলে রফিকুল ইসলাম মিয়া নিশ্চয়ই এটা উনি ক্রিমিনাল প্র্যাকটিসে করেন আমার মতন। উনি বলতে নিজেই দেখেছেন কি সেখানে আছে ট্রান্সফার অফ মানি, টাকা। এখানে ডকুমেন্ট কথা বলবে, এখানে সাক্ষী প্রমাণের প্রয়োজন নাই, ডকুমেন্ট কথা বলবে, কাগজপত্র আছে। এটা এই মামলা কিন্তু সাধারণ ফৌজদারি মামলা না, এটা অ্যাবসলিউটলি ডকুমেন্ট, ব্যাংক টু ব্যাংক যেভাবে ট্রান্সফার হয়েছে। এই অরফেনেজ ফান্ডের টাকা দুবাই থেকে ফান্ড প্লেস করছে, সেই টাকাটা কেন উঠে হলো, কার নাম হলো, কী করে গেল, এগুলি সব ডকুমেন্ট আছে। এটা যখন ট্রায়ালটা শুরু হবে সেই সময় এটা প্রমাণ পাবে। যে কারণে এই ট্রায়াল বিচারটা প্রলম্বিত করার জন্য বিভিন্ন 38টা অ্যাডজনমেন্ট নেওয়া হয়েছে, আপনি জানেন। আরেকটি কথা উনি বলেছেন যে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলি উইথড্র হয়নি, উনি ঠিক আমার মনে হয় যে জেনেও বলছেন না জেনে বলছেন আমি জানি না। এগুলো আমি পোস্টে বলতে চাচ্ছি, এই মামলাগুলি ফৌজদারি কার্যবিধির 561 এ ধারা মোতাবেক
ধারা মোতাবেক কোয়াশিং পিটিশন করা হয়েছে বাতিল করার জন্য মামলাগুলি, এবং এটা কোর্টে দুই পক্ষ শুনানি করে তথ্যপত্র দেওয়ার পরে কোর্ট এটা সিদ্ধান্তের উপনীত হয়েছেন যে এটা হয়রানিমূলক মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং সেইভাবে সেই মামলাগুলি কোয়াশ বা বাতিল হয়ে গেছে। এবং বেগম খালেদা জিয়া এবং বিভিন্ন যারা নেতৃবৃন্দ আছেন বিএনপি যারা করেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বেশ দু একটি মামলা যারা করেছেন উড্রয়ালে সেগুলো আপনার তারেক জিয়ার একটা হয়েছে, মধু সাহেবের একটা হয়েছে, সেগুলি মামলা কোর্ট থেকে ওই কোয়াশিং হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যদি উড্রয়ালের প্রশ্ন যদি তারা অ্যাপ্লিকেশন না দেন 494 অফ দ্য সিআরপিসিতে, যেটা একটা কমিটি করেছে প্রত্যেক জেলায়, সেখানে উড্রয়ালে পিটিশন যা দিলে মামলা প্রত্যাহার কি করে হবে? অ্যাডভোকেট ইউসুফ হোসেন মোহাম্মদ, আপনাকে অনেক ধন্যবাদ। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আপনি যদি শেষ কথা কিছু বলতেন এই প্রসঙ্গে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ওইটি কোয়াস্ট হয়েছে, উইথড্র হয়নি। আমি রেকর্ড থেকে বলছি। জি না, উনি বলছেন যে 2টা মামলা উইথড্র হয়েছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। আমি বলেছি ওনাদের 7,350টা মামলা উইথড্র হয়েছে, লক্ষ লক্ষ লোক তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা উইথড্র হয়েছে। উনি যে স্টেটমেন্টে দিয়েছেন এটা ইজ ফার ফ্রম দ্য ট্রুথ। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট ইউসুফ হোসেন মোহাম্মদ, আপনি কি শেষ বাক্য কিছু বলবেন? যে বলুন যে আপনার কি আর কোনো কিছু জানার আছে? উনি বলছেন যে মামলাগুলো উইথড্র করা হয়েছে। ব্যারিস্টার রফিকুল ইসলাম আমি মিয়া জোর দিয়ে কথা বলছেন। বলতে চাচ্ছি, ওনাকে তার সামনে পেলে আমি বলতাম যে আই হ্যাভ গট দ্য, যদি অন্য কোনো দিন আমাদের ডাকেন আমি তথ্যপত্র নিয়ে এসে দেখাবো যে মামলাগুলি কোয়াশিং হয়েছে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আপনাকে স্বাগত জানিয়েছেন। যে কোনো সময় আপনি তার সাথে গিয়ে কথা বলতে পারেন। এই স্পিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।